আবারও হিট অ্যালার্ট, ভয়াবহ তাপপ্রবাহে গ্রাম শহর নগরে ওষ্ঠাগত প্রাণ। সতর্কতা থাকবে আরও 3 দিন। যুদ্ধের অস্ত্র না কিনে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অর্থ ব্যয় করলে রক্ষা পেত বিশ্ব। ন্যাপ এক্সপোতে প্রধানমন্ত্রী। নিজস্ব সম্পদ নিয়েই লড়ছে বাংলাদেশ। সিদ্ধান্তের 4 দিন পর সাবেক আইজিপি বেনজির আহমেদের দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরুর ঘোষণা দুদকের। 3 সদস্যের কমিটি গঠন, হাইকোর্টেও রিট আবেদন। এবং ডেঙ্গুর বিস্তার রোধে অভিনব পদ্ধতি, চিপসের প্যাকেট, ডাবের খোসা কিনতে উত্তর সিটির বরাদ্দ 25 লাখ। 27 এপ্রিলের পর এডিসের লার্ভা মিললেই জেল জরিমানা, হুঁশিয়ারি মেয়রের। সংবাদের সঙ্গে আছি আমি ওমর ইনান। ভয়াবহ তাপপ্রবাহে শহর নগর বন্দরে ওষ্ঠাগত প্রাণ। তীব্র গরমে নাভিশ্বাস শ্রমজীবী মানুষের। হাসপাতালগুলোতে বাড়ছে গরমজনিত রোগী, তবে সুখবর দিতে পারছে না আবহাওয়া অফিস। সংস্থাটি বলছে হিট অ্যালার্ট থাকবে আরও 3 দিন। গরম তো প্রচুর, গাড়ি চালার খুব সমস্যা হয়ে যাচ্ছে। গরমের জন্য রিক্সা চালাতে পারতেছি না, খুব ক্লান্ত হয়ে যায়। আর এখন তো পেছনদার তো ওঠে, পেছনদার নিতে পারি না। প্রস্রাবের সমস্যা হইতেছে বেশি, তার কারণ পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়ার হইতেছি না। হ্যাঁ, প্রস্রাব করে গেলে জ্বালা পড়া শুরু করে দেয়। আর শরীর মানে ওই ধুলামেলাতে চুলকানির মতো। গরমের কারণে মানে প্রচুর শরীর দুর্বল হয়ে গেছে। দুর্বল হওয়ার কারণে মানে অফিসে আসতে পারি না ঠিক মতো। প্লাস ফ্লাজিল খাইছি, স্যালাইন খাইছি, তাতেও কাজ হয় নাই। জ্বর, ঠান্ডা, পাতলা পায়খানা কাল থেকে আর কি। এমন জ্বর ওরে, মাথা মুথা সব ব্যথা করে। গরমে থেকে একটু ঝাল টাল খাওয়া হয়েছিল, এই জন্য পেটের ব্যথাটা বাতাস ছিল। এটা আমরা আরো 72 ঘন্টার জন্য এক্সটেনশন করেছি। কিছুটা মেঘ আছে আকাশে এবং তার সাথে একটু বাতাসও রয়েছে। এই কারণে হয়তো আপনার আজকের তাপমাত্রা হয়তো কিছুটা কমতে পারে, তবে উল্লেখযোগ্য ওইভাবে কমবে না। তাপমাত্রার আরও খবর জানাতে এই মুহূর্তে খুলনা নগরীর ডাচ বাংলা মোড় এলাকায় আছেন সহকর্মী তানজিম আহমেদ এবং পাবনা জেনারেল হাসপাতালে আছেন সহকর্মী সবুজ মোল্লা। সরাসরি প্রথমে যাচ্ছি তানজিমের কাছে। গত 1 সপ্তাহের বেশি সময় ধরে খুলনা অঞ্চলের মানুষ সূর্যের ভয়ঙ্কর রূপ দেখছে। দিন রাত দুর্বিষহ উঠেছে মানুষের। প্রচণ্ড গরম, দিনের বেলায় সূর্যের প্রচণ্ড তাপ, এর ফলে কিন্তু জনজীবনে যে স্বাভাবিক সেই স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি স্থবিরতা নেমেছে বলতে হবে। এবং একই সাথে এই যে প্রচণ্ড গরম এবং তাপদাহের ফলে, প্রচণ্ড তাপ এবং তাপদাহের ফলে কিন্তু যে ধরনের কৃষিক্ষেত থেকে শুরু করে কলকারখানা এবং প্রতিটি স্তরে কিন্তু আসলে যে স্বাভাবিক কার্যক্রম সেটি ব্যাহত হচ্ছে। এর ফলে একদিকে উৎপাদন যেমন কমছে, কলকারখানার কার্যক্রম বন্ধ রয়েছে, যারা সাধারণ মানুষ রয়েছেন তারাও কিন্তু বাইরে বের হয়ে হিমশিম অবস্থা তাদের। আমরা বিভিন্ন মানুষের সাথে কথা বলেছি, বিভিন্ন জায়গার যারা লোকরা রয়েছেন তারা কিন্তু বলছেন যে প্রচণ্ড গরমের কারণে তারা দুর্বিষহ অবস্থা কিন্তু তাদের বিরাজ করছে এবং নগর জুড়ে কিন্তু এক ধরনের অস্বস্তিকর পরিবেশ বলতে হবে। এবং এটি শুধু নগরে নয়, গ্রাম থেকে একদম প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত কিন্তু দুর্বিষহ জীবন কাটছে মানুষের। এবং এই যে তীব্র গরম, এই গরমকে কিন্তু যারা জীবিকার প্রয়োজনে বাইরে বের হচ্ছেন তাদের কিন্তু সীমাহীন দুর্ভোগে পড়তে হচ্ছে এবং এই দুর্ভোগকে সঙ্গে করেই কিন্তু তাদের স্বাভাবিক যে কার্যক্রম সেটি করার চেষ্টা করছেন। আমরা এর বাইরে শুধু যে কলকারখানার ক্ষয়ক্ষতি এটি নেই, এর পাশাপাশি কিন্তু যে অসুস্থ রোগের সংখ্যা সেটি কিন্তু অনেক বেড়েছে। অর্থাৎ বলতে হবে আমরা খুলনা অঞ্চলের বিভিন্ন হাসপাতালগুলোতে, শিশু হাসপাতাল থেকে শুরু করে সাধারণ যে হাসপাতাল রয়েছে, সরকারি বেসরকারি সবখানে খোঁজ দিয়েছি, প্রতিটি জায়গাতে কিন্তু স্বাভাবিক যে রোগী, এই রোগীর সংখ্যা বেড়েছে এবং ধারণ ক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি রোগী কিন্তু হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছেন। বিশেষ করে শিশুরা কিন্তু নিউমোনিয়া সহ বিভিন্ন ডায়রিয়া, আমাশয় সহ নানান রোগে আক্রান্ত হচ্ছেন। এবং এর বাইরে খুলনা অঞ্চলে যে বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু তীব্র গরমের হাত থেকে বাঁচতে সকাল থেকে আসলে দেখেছি যে রাস্তার পাশে যে ফলের জুসের দোকানগুলো রয়েছে সেগুলোর কদর বেড়েছে। অস্বাস্থ্যকর পরিবেশে হলেও মানুষজন আসলে তৃষ্ণা মেটানোর জন্য এবং সূর্যের যে প্রখর তীব্রতা তার থেকে বাঁচার জন্য এই অস্বাস্থ্যকর পরিবেশের যে পানীয়গুলো রয়েছে সেগুলো কিন্তু গ্রহণ করছেন। একই সাথে কিন্তু যারা স্বাভাবিক কাজে বের হতে চাচ্ছেন, বিশেষ করে দিনের বেলায় 10টা থেকে বিকাল 3টা-4টা পর্যন্ত কিন্তু সাধারণ মানুষদের বের হতে হলে ছাতা মাথায় দিয়ে অথবা কাপড় দিয়ে মাথা ঢেকে যে যেভাবে পারছেন নিজেকে যতটুকু সম্ভব সূর্যের আলো থেকে রক্ষা করে বের হওয়ার চেষ্টা করছেন। এর পাশাপাশি কিন্তু আসলে বলে রাখতে হয় যারা কৃষক রয়েছেন, কৃষিক্ষেত্রের উপর কিন্তু একটি বড় ধরনের প্রভাব পড়েছে এই যে তীব্র তাপদাহের কারণে। এর ফলে কিন্তু খেতেই অনেক ফসল নষ্ট হয়ে যাচ্ছে এবং সামনের যে মৌসুমগুলো রয়েছে সেখানে কিন্তু কৃষকদের বেশ বড় একটি অংশ তারা কিন্তু আসলে বলছেন যে
কৃষকদের তাদের যেতে হলে কিন্তু এক ধরনের ভোগান্তির মধ্যে তাদের থাকতে হবে। এর পাশাপাশি আমরা কিন্তু আসলে জানিয়ে রাখতে চাই যে খুলনা অঞ্চলে আজকের দিনে কিন্তু 40.5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রয়েছে এবং এটি কিন্তু আসলে গতকালকের তুলনায় বেশি। গতকালকে এটি 39.2 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল এবং ঠিক একদিন আগে কিন্তু এটি 41.2 ডিগ্রিতে ছিল এবং খুলনার আজকের দিনে তাপমাত্রা যদি বলতে চাই এটি কিন্তু 40.5 ডিগ্রি সেলসিয়াস। এদিকে ভয়াবহ তাপপ্রবাহে বাড়ছে হিট স্ট্রোকের ঝুঁকি। শিশু, বয়স্ক আর প্রতিবন্ধীদের প্রতি বিশেষ নজর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। বলেন, রোদ থেকে বাঁচতে বিশেষ ব্যবস্থা না নিলে হতে পারে বিপদ। এর মধ্যে সচেতনতার পাশাপাশি কমিউনিটি ক্লিনিক পর্যায়ে বিশেষ প্রস্তুতি নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এরই মধ্যে দেশের বিভিন্ন জেলায় হিটস্ট্রোকে 5 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিশেষজ্ঞরা বলছেন, চলতি তাপপ্রবাহে ঝুঁকির সময় দুপুর 12টা থেকে দুপুর 3টা পর্যন্ত। এই সময়টাতে তাপমাত্রার পারদ কেবল উঠতেই থাকে। এবার আসা যাক এমন পরিস্থিতিতে ঝুঁকিতে আছেন কারা। চিকিৎসকরা বলছেন, সবথেকে বেশি অনিরাপদ শিশু ও বয়স্ক জনগোষ্ঠী। তবে যাদের ওবিসিটি আছে, যারা মানসিকভাবে পিছিয়ে অর্থাৎ নিজেদের সমস্যার কথা খুলে বলতে পারেন না, আর যারা নিয়মিত মদ পান করেন, তাদের বেলায় থাকতে হবে বাড়তি সতর্ক। সেক্ষেত্রে প্রচুর ঘাম হলে, শরীর নিস্তেজ হয়ে গেলে, জ্ঞান হারালে কিংবা হঠাৎ রক্তচাপ কমে আসলে বুঝতে হবে হিটস্ট্রোকের লক্ষণ। ঘামবে অনেক এবং ডেফিনেটলি সে কোনো রোদের জায়গায় বা হিটের জায়গায় আছে, তার সাথে আসলে পানি শূন্যতাও কমে আসবে এবং এই দিয়েই বুঝবো। তারপরে সে অবসন্নতার মতো হয়ে যাবে এবং সে অজ্ঞানের মতো পড়েও যেতে পারে, তার আগে তার খুব দুর্বলতা থাকবে। রাতারাতি মুক্তি মিলছে না এমন পরিস্থিতি থেকে, থাকতে হবে সতর্ক। যারা ঝুঁকিতে আছেন তাদের দিকে বিশেষ নজর দিতে হবে, প্রচুর পানি পান করতে হবে, যতটা সম্ভব বাইরে বের না হওয়া, গাছ কিংবা শেডের নিচে থাকার চেষ্টা, খোলা আকাশের নিচে থাকলে হেড অথবা ঢিলে ঢালা সুতি কাপড় পরতে হবে। প্রস্রাবের রং হলুদ হলে বেশি বেশি পান করতে হবে পানি। সম্ভব হলে পানি দিয়ে বারবার শরীর মুছতে হবে। প্রয়োজনে কাজের সময় পরিবর্তন করা যেতে পারে, সেক্ষেত্রে পরিশ্রমের কাজ বিকেলে করাই ভালো বলছেন বিশেষজ্ঞরা। সকাল 10টা থেকে বিকাল 5টা এই সময় আমরা যথাসম্ভব চেষ্টা করব বাইরে না যেতে। তবে একটা জিনিস বলে রাখি, সবচেয়ে পিক হিট থাকে হচ্ছে 12টা থেকে 3টা পর্যন্ত। বড় কায়িক পরিশ্রম করে এই কাজগুলো যখন সন্ধ্যা হবে বা রাতে হবে, পারলে সেগুলাই করতে হবে। যখন রোদের তাপ বেশি থাকে তারা পারতপক্ষে বাইরে বের হবেই না। তারা পর্যাপ্ত পানি খাবে, সহজপাচ্য খাবার খাবে। ছোট বাচ্চারা যেমন পর্যাপ্ত দুধ খাবে, 6 মাসের বেশি হইলে অন্যান্য লিকুইড বেশি খাবে। বড়রা যারা আমরা আছি তারা সবাই যেটা সেফ ওয়াটার, পানি বেশি খাবো। তপ্ত রোদে পুড়ছে ক্ষেতের ফসল, এমনকি গরমে রেণু পোনা উৎপাদনও প্রায় বন্ধের পথে। ক্ষতির মুখে কৃষক ও মৎস্য চাষিরা। প্রখর রোদকে সঙ্গী করেই শুরু হয় সকাল। বেলা গড়ার সঙ্গে সঙ্গেই তপ্ত হয় সূর্য, পুড়ে ফসলের মাঠও। 15 দিন পরই নওগাঁয় বোরো ধান কাটার মৌসুম শুরু। তার আগেই খরতাপে ধানে দেখা দিয়েছে চিটা রোগ। পানির স্তর নেমে যাওয়ায় ঠিকমতো সেচও দেওয়া যাচ্ছে না। এতে তাপপ্রবাহে ফলন বিপর্যয়ের শঙ্কায় কৃষকেরা। ধানের ভেদ পানি থাকতেছে না, মাটি শুকিয়ে যাচ্ছে, মেশিনওয়ালারা পানি দিতে পারছে না। পানির প্রচন্ড সংকট, মাঠ একবারে ফাটে চৌচির হয়ে গেছে। খরতাপে দিনাজপুরের অধিকাংশ বাগানে লিচুর শতকরা 25% ক্ষতি হয়েছে। লিচুর গুটি ঝরে পড়ছে। পানি ছিটিয়ে কোনো রকমে গাছে লিচু টিকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা বাগান মালিকদের। বাগানের মুকুল জ্বলে যাচ্ছে, কড়া জ্বলে যাচ্ছে। এখন শেষ পর্যন্ত কি হবে আল্লাহই ভালো জানে। পানি দিচ্ছি, বাগানে বীজ দিচ্ছি, এমনিতে ফলন কম। এবার অন্যান্য ফসলের জমিরও একই অবস্থা। বারবার জমিতে সেচ দিয়েও কোনো সুফল মিলছে না। অন্যদিকে চরম বিপর্যয় নেমে এসেছে রেণুপোনা ও মাছ উৎপাদনেও। বৃষ্টির অভাব আর ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় পানিশূন্য পুকুরগুলো। সামান্য পানিতে রেণু ও পোনা দিলে তা গরমে মারা যাচ্ছে। এতে লোকসানের মুখে পড়েছেন চাষি ও ব্যবসায়ীরা। এই সময় প্রচুর সিজনে মাছ বেচা কিনা করি, এই গরমের কারণে আমরা মাছ বেচতে পারছি না। কিভাবে আমরা উৎপাদন করবো? মাছ পাঠাচ্ছি, মাছ যাইতে যাইতে গরমে মরে যাচ্ছে। হ্যাচারি মালিক সমিতির দেওয়া তথ্য মতে যশোরের 36টি হ্যাচারিতে বছরে 1.5 লাখ কেজি রেণু উৎপাদন হয়, কিন্তু বর্তমানে খা করছে হ্যাচারিগুলো। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব দেশের সামগ্রিক উন্নয়ন এবং
অর্থনৈতিক সমৃদ্ধির জন্য হুমকি হিসেবে দেখা দিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুদ্ধে অস্ত্র না কিনে জলবায়ু পরিবর্তন অর্থ ব্যয় করলে রক্ষা পেত বিশ্ব। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জলবায়ু পরিবর্তন মোকাবেলা বিষয়ক আন্তর্জাতিক ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সরকার প্রধান। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে নানামুখী হুমকিতে প্রাণ প্রকৃতি, প্রতিনিয়ত বাড়ছে উষ্ণতা আর সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। আর এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশ। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলা আর নতুন বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নিতে 2013 সাল থেকে বিভিন্ন দেশে আয়োজন হয়ে আসছে জাতিসংঘের জলবায়ু অভিযোজন সম্মেলন ন্যাপ এক্সপো। এবার নবম আসর বসল ঢাকায়। সোমবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ন্যাম এক্সপো ও বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 4 দিনের এই সম্মেলনে অংশ নিয়েছেন 104টি দেশ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা। বক্তব্যে জলবায়ু পরিবর্তনের ফলে নানাভাবে বাংলাদেশের ক্ষতিগ্রস্ত হওয়ার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। বৈশ্বিক কার্বন নিঃসরণে আমাদের অবদান 0.48% কম হলেও এর নেতিবাচক প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ দেশসমূহের মধ্যে বাংলাদেশ অন্যতম। জলবায়ু পরিবর্তনের এ বিরূপ প্রভাব আমাদের সম্ভাব্য উন্নয়ন এবং অর্থনৈতিক সমৃদ্ধির জন্য হুমকি হিসেবে দেখা দিয়েছে। যুদ্ধের অস্ত্র কেনার পরিবর্তে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অর্থ ব্যয় করতে ক্ষমতাধর দেশগুলোর প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। দাবি তোলেন উন্নত দেশগুলো যেন তাদের প্রতিশ্রুতি রাখে। উন্নত দেশসমূহ ব্যাপক কার্বন নিঃসরণের মাধ্যমে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিতে ভূমিকা রেখে চলেছে। জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত জনগণকে রক্ষা করা তাদের এটা নৈতিক দায়িত্ব। যুদ্ধে অস্ত্র এবং অর্থ ব্যয় না করে সে টাকাগুলি এই জলবায়ু পরিবর্তনে যদি ব্যয় করা হতো তো বিশ্বটা রক্ষা পেত। সম্মেলনে জলবায়ু অভিযোজন সক্ষমতা বাড়াতে আন্তর্জাতিকভাবে সমন্বিত উদ্যোগ গ্রহণে 6 দফা প্রস্তাবনা তুলে ধরেন সরকার প্রধান। প্রধান কার্বন নির্গমনকারী দেশগুলিকে বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধি 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে তাদের নির্গমন হ্রাস করার জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে। উন্নত দেশগুলির দ্বারা জলবায়ু তহবিলে বার্ষিক $100 বিলিয়ন প্রতিশ্রুতি পূরণ করতে হবে। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় বাংলাদেশের নানামুখী পদক্ষেপে তুলে ধরেন প্রধানমন্ত্রী। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। 6 দিনের সফরে বুধবার থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিপক্ষীয় সফরে দেশটির সঙ্গে একটি চুক্তি ও 3টি সমঝোতা স্মারক সই হবে। সকালে মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী জানান, মিয়ানমারের সেনা ও সীমান্ত রক্ষীদের ফেরত পাঠানো হবে 25 এপ্রিল। ওই দিনই ফিরবেন মিয়ানমারে কারাভোগ করা 153 বাংলাদেশি। 7 জানুয়ারির নির্বাচনে ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রীর প্রথম দ্বিপাক্ষিক সফর হচ্ছে থাইল্যান্ডে। 24 থেকে 29 এপ্রিল 6 দিনের এই সফরে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পাশাপাশি ইউনেস্কাপের 80তম অধিবেশনে অংশ নেবেন শেখ হাসিনা। সোমবার মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী জানান, থাইল্যান্ডের সঙ্গে একটি চুক্তি, 3টি সমঝোতা স্মারক ও একটি লেটার অফ ইন্টেন্ট সই হবে। দেশের সহযোগিতার ক্ষেত্রকে আরো বর্ধিত করার লক্ষ্যে একটি চুক্তি, 3টি সমঝোতা স্মারক, একটি লেটার অফ ইন্টেন্ট স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। জ্বালানি সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক, পর্যটন সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক, শুল্ক সংক্রান্ত পারস্পরিক সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক এবং মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা শুরু করার জন্য একটি লেটার অফ ইন্টেন্ট। এদিকে মিয়ানমার থেকে পালিয়ে আসা সেনাদের ফেরত পাঠানোর তারিখ পিছিয়ে 25 এপ্রিল ঠিক করা হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। মিয়ানমার থেকে অনেক বিতাড়িত মানুষ থাইল্যান্ডেও আশ্রয় নিয়েছে, তারাও একই সমস্যা ফেস করছে। সুতরাং স্বাভাবিকভাবে আমরা এই আলোচনাগুলো হবে। জলদস্যুদের হাত থেকে মুক্ত হওয়া এমভি আব্দুল্লাহ জাহাজ দুবাই পৌঁছেছে এবং 23 নাবিক সুস্থ আছেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। সিদ্ধান্ত নেওয়ার 4 দিন পর সাবেক আইজিপি বেনজির আহমেদের দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে নামার কথা জানালো দুদক। সংস্থাটির সচিব জানান, বেনজিরের বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধানে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর আগে দুর্নীতির তদন্ত চেয়ে হাইকোর্টে রিট এবং দুদকে আবেদন করেন 2 আইনজীবী।
সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের অস্বাভাবিক সম্পত্তির বিষয়টি গেল 1 মাস ধরে আলোচনায়। বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ শিরোনামে গত 31শে মার্চ অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে দৈনিক কালের কণ্ঠ। দুদিন পর বনের জমিতে বেনজিরের রিসোর্ট শিরোনামে আরও একটি খবর প্রকাশ করে পত্রিকাটি। সাবেক আইজিপিকে জড়িয়ে এমন খবরে আলোচনা সমালোচনা হলেও নিশ্চুপ ছিল দুর্নীতি দমন কমিশন। বেনজিরের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত চেয়ে রোববার দুদককে চিঠি দেয় সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। সাবেক আইজিপি ও তার পরিবারের দুর্নীতির অনুসন্ধান চেয়ে সোমবার সকালে উচ্চ আদালতে রিটও করেন এক আইনজীবী। এমন প্রেক্ষাপটে সোমবার দুপুরে অনেকটা তড়িঘড়ি করে সাংবাদিক সম্মেলন ডাকে দুদক। এতে বলা হয়, গণমাধ্যমের রিপোর্ট দেখে গত 18 এপ্রিলই বেনজিরের বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় কমিশন। এক উপপরিচালকের নেতৃত্বে গঠন করা হয়েছে একটি কমিটি। তাহলে 5 দিন কেন নিশ্চুপ ছিল দুদক? ঈদুল ফিতর একটি ছুটি ছিল এবং আমাদের মাননীয় 2 জন কমিশনার দেশের বাইরে ছিলেন। তখন আমাদের নিয়মিত কমিশন সভায় যখন 3 জন সদস্য মিলে কমিশনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়, সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে 18 এপ্রিল এবং আমাদের গতকালকেই 21শে এপ্রিলে আমাদের কমিটি গঠন করা হয়েছে। সকালবেলায় চিঠি ইস্যু করা হয়ে গেছে। দুদক সচিব জানান, গণমাধ্যমের রিপোর্টের উপর ভিত্তি করে চলবে অনুসন্ধান। এরপর প্রয়োজনে বেনজিরের বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা। ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ায় যে সকল তথ্যাদি প্রকাশিত হয়েছে সেগুলি বিবেচনায় নিয়ে আমাদের অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করার জন্য কমিশন সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দুদিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছেছেন কাতারের আমির শেখ তামিম বিন আহমদ আল থানি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে রাষ্ট্রীয় সম্মাননা জানানো হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে স্টুডিওতে আছেন সহকর্মী দেবাশিস রায়। যাচ্ছি তার কাছে। দেবাশিস, সবশেষ আমরা পরিস্থিতি জানতে চাই। ইনান, আসলে এই মুহূর্তে আমরা টেলিভিশনের পর্দায় দেখতে পাচ্ছি মধ্যপ্রাচ্যের অন্যতম দেশ কাতার থেকে কাতারের আমির রাষ্ট্রীয় সফরে এসেছেন বাংলাদেশে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণেই কিন্তু রাষ্ট্রীয়ভাবে এটি একটি তার অফিসিয়াল ভিজিট বা সরকারি সফর বলা হচ্ছে। সেই সরকারি সফরে এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি যে হামাদ আল থানি, যিনি বাংলাদেশ সফরে এসেছেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি অবতরণ, তাকে বহনকারী যে বিমানটি, আপনারা জানেন যে কাতারের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা কাতার এয়ারওয়েজ, সেই কাতার এয়ারওয়েজের বিমানেই কিন্তু ইনি এসেছেন বাংলাদেশে এবং এই মুহূর্তে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নিজে সেখানে গিয়েছেন এয়ারপোর্টে এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমরা লক্ষ্য করছি যে তাকে রাষ্ট্রীয়ভাবে অভ্যর্থনা জানানোর যে আয়োজন, সেই আয়োজনটি শুরু হচ্ছে। স্বাভাবিকভাবেই জানেন আপনি ইনান যে কূটনৈতিক শিষ্টাচার অনুযায়ী বা কূটনৈতিক রীতি অনুযায়ী কোনো বিদেশি সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান যখন বাংলাদেশ সফরে আসেন, সে সময় কিন্তু আসলে কূটনৈতিক রাষ্ট্রাচার অনুযায়ী কিন্তু তাকে অভ্যর্থনা জানানো হয়, অভিবাদন জানানো হয়। এক্ষেত্রে 3 বাহিনী সালাম প্রদান করেন এবং এর পাশাপাশি বেশ কিছু রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা থাকে। ঠিক এই মুহূর্তে সেই আনুষ্ঠানিকতাটি কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলছে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সম্মানে। ইনান, আপনার মাধ্যমে দর্শকদের জানাই যে 2005 সালে সবশেষ যখন কাতারের তৎকালীন আমির হামাদ বিন খলিফা আল থানি বাংলাদেশে সবশেষ এসেছিলেন, সেই হিসেব অনুযায়ী কিন্তু দীর্ঘ 1 যুগ পর কাতারের কোনো আমির বাংলাদেশ সফরে এলেন, সরকারি সফরে। বিশেষ করে 4র্থ মেয়াদে আওয়ামী লীগ সরকার গঠনের পর এটি কিন্তু মধ্যপ্রাচ্যের কোনো দেশের প্রধান হিসেবে বা সরকার প্রধান হিসেবে এই কাতারের আমিরের বাংলাদেশে প্রথম সফর হতে যাচ্ছে। এর আগে যখন আপনারা দেখেছেন যে ভুটানের রাজাও এসেছিলেন বাংলাদেশ সফরে, সেটি কিন্তু আসলে এশিয়া বা দক্ষিণ এশিয়ার বিবেচনায় সেটিকে বিবেচনা করা হয়েছে। প্রথমবার কেউ একজন এলেন। হ্যাঁ, সেই ক্ষেত্রে কিন্তু কূটনৈতিক বিচারে বা বৈশ্বিক প্রেক্ষাপটে যদি এখন আমিরের এই সফরকে বিশ্লেষণ করা হয় বা কূটনৈতিক যে পাড়াগুলো রয়েছে বা কূটনৈতিক বিশ্লেষণ যারা করেন তাদের কাছ থেকে যেমনটি জানা যাচ্ছে যে কাতারের আমিরের এই সফরটিকে বেশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বাংলাদেশ। কেননা মধ্যপ্রাচ্যে নতুন করে যে সংকট তৈরি হয়েছে, সেই সংকট আসলে কোন দিকে মোড় নেবে এবং আগামী দিনে স্বাভাবিকভাবেই বাংলাদেশ কিন্তু জ্বালানি ক্ষেত্রে
পুরোপুরি কিন্তু মধ্যপ্রাচ্য নির্ভর। সেক্ষেত্রে এই জ্বালানির যে প্রাপ্যতা নিশ্চিত করা এবং মধ্যপ্রাচ্যের যে এখন সংকটগুলি চলছে বা নতুন করে সংকটের ঘনীভূত হবার এক ধরনের শঙ্কা দেখা দিচ্ছে, সেক্ষেত্রে কিন্তু অনেকাংশেই লক্ষ্য করা যায় যে কাতারের ভূমিকা কিন্তু মধ্যস্থতাকারী হিসেবে আসছে অনেক ক্ষেত্রেই। সেই হিসেবে সেই দেশটির সরকার প্রধান যেহেতু বাংলাদেশে এসেছেন, বাংলাদেশ তরফ থেকেও কিন্তু বেশ কিছু দাবি দাওয়া তার কাছে করা হবে এবং G2G অর্থাৎ সরকার থেকে সরকার বা দুদেশের রাষ্ট্রীয় পর্যায়ে বেশ কয়েকটি চুক্তি সমঝোতা সইয়েরও কিন্তু কথা রয়েছে, যেগুলো আগামীকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্বাক্ষরিত হবার কথা রয়েছে। ঠিক এই মুহূর্তে আপনারা দেখছেন যে 3 বাহিনীর গার্ড পরিদর্শন করবেন কাতারের আমির। সেই গার্ড পরিদর্শনের জন্য তিনি এখন 3 বাহিনীর যে তাদের যে প্রস্তুতি সেই ট্রুপসদের কাছে যাচ্ছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। দেবাশিস, আমরা সাধারণত কাতারের আমিরকে যেভাবে দেখে অভ্যস্ত, আজ কিন্তু আমরা ঠিক সেভাবে দেখছি না। একেবারে ফর্মাল একটি স্যুটেই তাকে আমরা দেখতে পাচ্ছি। লাল গালিচা সংবর্ধনা দেওয়া হচ্ছে এবং 3 বাহিনীর পক্ষ থেকে সম্মাননা দেওয়া হচ্ছে। কাতারের আমিরের আমাদের বাংলাদেশ সফরে আসলে তার কি কি সফরসূচি রয়েছে আগামীকালের যে সফরসূচি? ইনান, আমি প্রথমে বলছিলাম যে কাতারের আমির বা কাতারের এখন যে বৈশ্বিক প্রেক্ষাপটে কাতারের যে অবস্থান, সেক্ষেত্রে কিন্তু মধ্যপ্রাচ্যেও কাতারের যে ভয়েস বা কাতারের যে আসলে নেতৃত্ব, সেটিও কিন্তু এক ধরনের বড় তাৎপর্য বহন করছে বর্তমান প্রেক্ষাপটে। সেক্ষেত্রে বাংলাদেশ, আমি আবারও বলছিলাম যে কূটনৈতিক যে বোঝাপড়া দু দেশের মধ্যে রয়েছে, তার মধ্যে কিন্তু সর্বাধিক অগ্রাধিকারে রয়েছে ঠিক এই মুহূর্তে বাংলাদেশ সরকারের কাছে বা আওয়ামী লীগ সরকারের কাছে। যেভাবে সরকার প্রধান বা সংশ্লিষ্ট মন্ত্রীরা বলে থাকেন বা নীতি নির্ধারকরা বলে থাকেন যে বিনিয়োগ এবং বাণিজ্য সম্প্রসারণ, সেক্ষেত্রে কাতারের আমিরের কাছেও কিন্তু বাংলাদেশ কাতারের মধ্যে বা ঢাকা দোহার মধ্যে কূটনৈতিক সম্পর্ক বা বিনিয়োগের সম্পর্ক আরও কীভাবে সৃজনশীল করা যায়, আরও কীভাবে দৃঢ় করা যায়, সেই দিকগুলোই কিন্তু বাংলাদেশের তরফে আমার জানা মতে বা কূটনৈতিকদের সঙ্গে কথা বলে যতটা জানতে পেরেছি, বাংলাদেশের তরফে সেগুলোই আসলে উত্থাপন করা হবে। ইনান, আমরা টেলিভিশনের পর্দায় দেখতে পাচ্ছি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং কাতারের আমির, তারা আসলে ঠিক একই সঙ্গে এখন যে অভ্যর্থনা মঞ্চ, সেই অভ্যর্থনা মঞ্চ থেকে নেমে আসছেন এবং এখন যে ওখানে পর্বটি রয়েছে সেই পর্বটি খুবই সংক্ষিপ্ত। আপনি জানেন যে যেহেতু এটি একটি সরকারি সফর, এই সরকারি সফরের কারণে কিন্তু তার সঙ্গেও কিছু সফর সঙ্গী রয়েছেন তাদের দেশের। একই সঙ্গে সঙ্গে বাংলাদেশের পক্ষে যারা সেখানে গিয়েছেন, বাংলাদেশের মন্ত্রিপরিষদের সদস্য, 3 বাহিনী প্রধান সহ যে বিশিষ্টজনরা সেখানে উপস্থিত হয়েছেন সরকার পক্ষের, এই 2 পক্ষের যে আসলে মেলবন্ধন বা 2 পক্ষের যে পরিচিতি পর্ব, সেটি কিন্তু এখন চলছে। অর্থাৎ রাষ্ট্রপতি নিজে বাংলাদেশ পক্ষের যারা যারা সেখানে অভ্যর্থনা জানানোর জন্য উপস্থিত হয়েছেন তাদেরকে যেমন পরিচয় করিয়ে দিচ্ছেন, একই সঙ্গে সঙ্গে যিনি অভ্যর্থনা গ্রহণ করলেন কিছুক্ষণ আগেই, অর্থাৎ আমন্ত্রিত আমির, সেই আমিরের সঙ্গে যারা সফর সঙ্গে এসেছেন তারাও কিন্তু এই লাইনটিতে থাকেন, যেটিকে আসলে কূটনৈতিক ভাষায় বলা হয় প্রেজেন্টেশন লাইন। অর্থাৎ এই পরিচিতি পর্বের পরেই কিন্তু তাকে মোটর কারে করে নিয়ে যাওয়া হবে তার আবাস। আমরা কি একটু এক নজরে জানাতে পারি, অর্থাৎ তা আমরা তো বলছিলাম যে তার কর্মসূচি, আমিরের কর্মসূচি কি হবে, বাংলাদেশ আসলে কি পেতে পারে সেটি নিয়েও আসলে আমাদের জানার আগ্রহ আছে স্বাভাবিকভাবেই। নতুন আবারও সরকার গঠন হয়েছে এবং
বৈশ্বিকভাবে অনেকগুলো বিষয় কিন্তু বর্তমানে জড়িত। একদিকে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চলছে, আবার ইরানের যে মধ্যপ্রাচ্য পরিস্থিতি উত্তপ্ত, বাংলাদেশ আবার ফিলিস্তিনের বিষয়েও কিন্তু বেশ জোরালো ভূমিকা পালন করেছে। এক্ষেত্রে কি বাংলাদেশের পক্ষ থেকে এই বিষয়গুলো নিয়ে আসলে কথা বলা হবে? আপনি নিশ্চয়ই ওমর, আসলে এই বিষয়গুলোই কিন্তু আসলে এবারের সফরে বেশ বড়ভাবে আলোচিত হবে, কেননা কাতারের আমির নিশ্চয়ই এখন যে সংকটটি চলছে সেই সংকটে বাংলাদেশের মতো দেশগুলো কি ভাবছে। একই সঙ্গে সঙ্গে আপনি যে ফিলিস্তিনের ইস্যুটি বলছিলেন, সেখানে বাংলাদেশের সমর্থন দেবার যে প্রসঙ্গটি আপনি কিছুক্ষণ আগে সরকার প্রধানের বক্তব্যও লক্ষ্য করেছেন। সরকার প্রধান বলেছেন যে আসলে যুদ্ধের বিপরীতে বাংলাদেশ, অর্থাৎ যে কোনো ধরনের সংঘাতে বা যে কোনো ধরনের দ্বন্দ্বে কিন্তু বাংলাদেশ পিছপা হয় এবং বাংলাদেশ চায় যে সমঝোতা বা আলোচনার মাধ্যমে সব কিছু হইতে। আমরা একটু তথ্যচিত্রেও দেখে নিতে চাই যে আসলে কি হবে এবারের সফরে, বা মোটা দাগে আসলে তার সফরের যে আয়োজন সেই সফরটি কিন্তু আসলে খুবই সংক্ষিপ্ত, অর্থাৎ 23 ঘন্টার সফরে কাতারের আমির বাংলাদেশে এসেছেন। মূলত স্বাক্ষরিত হবে 6 চুক্তি এবং 5টি সমঝোতা এবং আনুষ্ঠানিক বৈঠক হবে শীর্ষ নেতৃত্বের মধ্যে, অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার প্রধান হিসেবে তার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন কাতারের আমিরের সঙ্গে। একই সঙ্গে কিন্তু আগামীকালই বাংলাদেশের রাষ্ট্রপ্রধান অর্থাৎ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে পৃথকভাবে বৈঠক করবেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। এর পাশাপাশি মিরপুরের কালশিতে একটি সড়কের নামকরণ করা হচ্ছে এই সফররত যে আমির তার নামে এবং তার সম্মানে। এটির মাধ্যমে কূটনৈতিক মহল বলছে যে এটির মাধ্যমে কাতার বাংলাদেশের যে কূটনৈতিক দ্বিপাক্ষিক সম্পর্ক, সেই দ্বিপাক্ষিক সম্পর্ক নিশ্চয়ই আরও সুদৃঢ় হবে এবং সেটি আরও তাৎপর্যমূলক এবং স্মরণীয় হয়ে থাকবে। এবং বৈশ্বিক প্রেক্ষাপটে যেটি আমরা বলছিলাম যে বৈশ্বিক প্রেক্ষাপটে কাতারের আমিরের বাংলাদেশ সফর, বিশেষ করে নতুন সরকার গঠনের পর চতুর্থ মেয়াদে যখন আওয়ামী লীগ সরকার গঠন করেছে জানুয়ারি মাসে, ঠিক 6 মাস পার না হতেই মধ্যপ্রাচ্যের অন্যতম দেশ কাতারের আমিরের বাংলাদেশ সফর। সেক্ষেত্রে কূটনৈতিক যে আসলে লেনদেন বা কূটনৈতিক যে আসলে দেনা পাওনার যে হিসেব, সেই হিসেব নিশ্চয়ই কালকে দ্বিপাক্ষিক বৈঠক এবং শীর্ষ নেতৃত্বের মধ্যে উঠে আসবে বলে আশা করা হচ্ছে। আর চুক্তিগুলো সম্পর্কে কি আমরা কোনো আভাস পেয়েছি যে আসলে কোন কোন বিষয়ে চুক্তির 6টি চুক্তির কথা বলছেন আপনি? নিশ্চয়ই 6টি চুক্তি এবং 5টি সমঝোতা, অর্থাৎ এই সব মিলে 11টি কূটনৈতিক দলিল স্বাক্ষরিত হবার অপেক্ষায় রয়েছে বাংলাদেশ এবং কাতারের মধ্যে। সেই বিষয়গুলো এরই মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় কিছুটা জানিয়েছে সাংবাদিকদের। সেখান থেকে আমরা বলতে পারি দ্বৈত কর প্রত্যাহার, যেটি ডাবল ট্যাক্সেশন বলা হয়, সেটি দু দেশের বিভিন্ন পণ্যের ক্ষেত্রে সেটি পরিহারের চুক্তি সই করা হবে এবং আইনগত বিষয়ে সহযোগিতা সেটি হবে। এবং সাগর পথে পরিবহন, আপনারা জানেন যে সাগর কেন্দ্রিক অর্থাৎ ব্লু ইকোনমি কেন্দ্রিক যে আসলে বাংলাদেশের অগ্রসর হবার চিন্তাভাবনা, সেখানেও আসলে কাতারের সহযোগিতা নিতে চায় বাংলাদেশ। বিনিয়োগ উন্নয়ন এবং সুরক্ষা, বাংলাদেশ এখন যে 100টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছে সেগুলোতে কিন্তু বিদেশি বিনিয়োগ আহ্বান করা হচ্ছে এবং সেই বিনিয়োগের সুরক্ষাও কিন্তু বাংলাদেশ নীতিগতভাবে বা আইনগতভাবে দিচ্ছে, সেগুলোর বিষয়ে একটি চুক্তি হবে। এবং বিশেষ করে যারা প্রিজনার রয়েছেন, প্রিজনার হ্যান্ডলিং যেটিকে বলা হচ্ছে, প্রিজনার বন্দি বিনিময়, অর্থাৎ বাংলাদেশে যে 4 লাখ সরকারিভাবে ঘোষিত যে শ্রমবাজার যেহেতু কাতার, সেখানে যে বাংলাদেশিরা কাজ করেন সেখানে প্রায় শতাধিক বাংলাদেশি বিভিন্ন অপরাধে কিন্তু কাতারের জেলে বন্দী রয়েছেন। সেই বন্দীদেরকে ফেরানোর ব্যাপারে একটি সমঝোতাও হয়েছিল, একটি মৌখিক কথাবার্তা হচ্ছিল, সেটি এখন চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে সে বিষয়ে, এবং যৌথ ব্যবসা পরিষদও গঠন করা হবে। ঠিক আমরা এখন যে পরিস্থিতিটি দেখতে পাচ্ছি, কাতারের আমিরকে মোটর কারে করে বা মোটর শোভাযাত্রায় নিয়ে যাওয়া হলো তার আবাসস্থল। তিনি রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে থাকবেন এবং আগামীকাল বিকেলে তিনি সব কর্মসূচিগুলো শেষ করে আবারও দোহার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। দেবাশিস, আপনি চুক্তির কথা বলছিলেন, আমরা একটু সমঝোতাগুলো একটু জেনে নেই যে সমঝোতাগুলো আসলে কেমন, সমঝোতাগুলো আসলে কি বিষয়ে আলোকপাত করা হয়েছে, এতে বাংলাদেশের আসলে কি ধরনের সুযোগ সুবিধা লাভের সুযোগ রয়েছে? নিশ্চয়ই, আমি সমঝোতাগুলো যদি এক নজরে আমরা দেখে নিই তাহলে আমি আবারও বলছিলাম যে শ্রমবাজার একটি বড় একটি ফোকাস বাংলাদেশের জন্য, বা সেই অগ্রাধিকারের জায়গাটিতে নতুনভাবে একটি সমঝোতা স্মারক সই হতে যাচ্ছে। বন্দর পরিচালনা, যেটি আমি বলছিলাম যে বাংলাদেশের গভীর সমুদ্র বন্দর, মাতারবাড়ি সমুদ্র বন্দর বা চট্টগ্রাম বন্দরের যে উন্নয়ন এবং বন্দর ব্যবস্থাপনা, এমনকি বন্দর পরিচালনার ক্ষেত্রে কিন্তু কাতারের এক ধরনের বড় অভিজ্ঞতা রয়েছে এবং সেই অভিজ্ঞতা বাংলাদেশ কাজে লাগাতে চায়। এবং খুব সম্ভবত মাতারবাড়ি যে গভীর সমুদ্র বন্দর, সেই সমুদ্র বন্দরের যে হ্যান্ডলিং এবং ব্যবস্থাপনা, সেই কাজটিও হয়তো বা
কাতারের কাছে যেতে পারে, এই আলোচনাগুলো কিন্তু এবারের দুই পক্ষের শীর্ষ বৈঠকে উঠে আসবে। এছাড়া উচ্চশিক্ষা এবং বৈজ্ঞানিক গবেষণার দিকেও বাংলাদেশ এবং কাতারের মধ্যে সমঝোতা স্মারক হবে। যুব এবং ক্রীড়া সহযোগিতার ক্ষেত্রেও সমঝোতা স্মারক স্বাক্ষর হবে এবং কূটনৈতিক প্রশিক্ষণ সহযোগিতা, অর্থাৎ এই দ্বিপাক্ষিক সম্পর্ক দৃঢ় করতে যে যে ফিচার্সগুলো লাগে বা সম্পর্কের যে মাত্রাগুলো লাগে সেগুলো মোটা দাগে কিন্তু সবগুলোই উঠে আসবে কাতারের আমির এবং বাংলাদেশের সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধানের শীর্ষ পর্যায়ের বৈঠকে। আমরা আশা করি যে সামগ্রিকভাবে কাতার এবং বাংলাদেশের যে সৌহার্দ্যপূর্ণ বন্ধুত্ব সেটি এই সফরের মধ্য দিয়ে আরও সুদৃঢ় হবে। দেবাশিস, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। কাতারের আমিরের বাংলাদেশ সফর নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত ছিলেন সহকর্মী দেবাশিস রায়। বাংলাদেশে শ্রম আইনের আরও সংশোধন চায় মার্কিন যুক্তরাষ্ট্র। ট্রেড ইউনিয়নের অধিকার ও দায়ী মালিকদের জরিমানা বাড়ানোর বিষয়ে সুপারিশ করেছে দেশটির সফররত প্রতিনিধি দল। বিকেলে সচিবালয়ে এ নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে বৈঠকে 5 সদস্যের মার্কিন প্রতিনিধি দল 11 দফা তুলে ধরেন। ঘণ্টাব্যাপী চলা বৈঠক শেষে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, কোন দেশ কি করলো সেটা বিষয় না, বাংলাদেশের শ্রমিকদের অধিকারের বিষয়ে সরকার দেখবে। মার্কিন দলটির সুপারিশের বিষয়ে মন্ত্রী আরও জানান, শ্রমিক ইউনিয়ন গঠন করার জন্য শ্রমিকদের সম্মতির হার কমানোর বিষয়ে বলেছে মার্কিন দলটি। তবে মালিকদের শ্রমিক স্বার্থ বিরোধী কাজের প্রমাণ হলে আর্থিক জরিমানার পরিমাণ সংশোধিত শ্রম আইনে 20,000 টাকার চেয়ে বেশি করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। 11টা ব্যাপারে তাদের জানার ইচ্ছা ছিল এবং এখানে এই ব্যাপারে তাদের ব্যাপারে কতটুকু অগ্রগতি হয়েছে সেটাও তাদের জিজ্ঞাস্য ছিল। আমরা যেগুলি অলরেডি কমপ্লিট করে ফেলেছি সেটা সম্বন্ধে তাদেরকে আমরা বলেছি। বাংলাদেশ আওয়ামী লীগের নীতি হচ্ছে যে শ্রমিক অধিকার, শোষিত মানুষের অধিকার বাস্তবায়ন শুধু করা না, এটা তারা ভোগ করছে সেটাও নিশ্চিত করা। সরকারি ওয়েবসাইট ও প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের বৃত্তির তথ্য সংগ্রহ করে হাতিয়ে নেয় কোটি কোটি টাকা। 8 প্রতারককে গ্রেফতারের পর র্যাব জানিয়েছে চক্রের সঙ্গে সারা দেশে অন্তত 2000 সদস্য জড়িত। গেল মাসে রাজশাহীতে এক শিক্ষার্থীর অভিভাবকের মোবাইলে মিজানুর রহমান নামে শিক্ষা অফিসের অ্যাকাউন্টেন্ট পরিচয়ে কল আসে। জানানো হয়, মেয়ে এসএসসি পরীক্ষায় গোল্ডেন A+ পাওয়ায় শিক্ষা উপবৃত্তির 22,500 টাকা দেওয়া হবে। তবে মোবাইল ব্যাংকিং বা ডেবিট কার্ড নম্বর দিতে হবে, জানাতে হবে ওটিপি নম্বর। সবই করা হলো, কিন্তু ওই শিক্ষার্থীর অভিভাবকের অ্যাকাউন্ট থেকে বেনামে হাতিয়ে নেওয়া হলো 1.5 লাখ টাকা। বিষয়টি জানিয়ে অজ্ঞাত আসামির বিরুদ্ধে থানায় মামলা করেন ওই অভিভাবক। এরপর থেকে তদন্ত শুরু করে র্যাব। অভিযানে ধরা পড়ে শামীম নামে প্রতারক চক্রের একজন। তার দেয়া তথ্যের সূত্র ধরে দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও 7 জন গ্রেফতার করে র্যাব। উদ্ধার করা হয় 300-র বেশি সিম কার্ড, 3 লাখ টাকা ও ব্যাংক লেনদেনের স্লিপ। শামীম হোসেন নামক একজনকে রাজশাহী জেলার রাজাপাড়া থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত শামীমকে নিয়ে আমরা ঢাকার আশুলিয়া থানায় একটি বাসা অভিযান পরিচালনা করি এবং সেখান থেকে আমরা বিপুল পরিমাণ মোবাইল কার্ড এবং তার যে মোবাইলের ভিতরে বিভিন্ন ধরনের অর্থ লেনদেনের প্রমাণ সহ এবং বিভিন্ন ব্যাংকের স্লিপ সহ তাকে আমরা উদ্ধার করতে সক্ষম হই। দীর্ঘদিন ধরে চক্রটি সারা দেশে প্রতারণা চালিয়ে আসছে বলে জানায় র্যাব। এমন প্রতারণায় সারা দেশে অন্তত 2000 সদস্য জড়িত বলে দাবি তাদের। তাদের তথ্য মতে তাদের সারা বাংলাদেশে প্রায় 2000-এর মতো জনবল বর্তমানে কাজ করছে। যে সকল মোবাইল নাম্বার দিয়ে তারা এই সকল কাজগুলি করে, অলরেডি আমরা প্রায় 1861টা মোবাইল নাম্বার আমরা আইডেন্টিফাই করতে সক্ষম হয়েছি, যেগুলো আমাদের কাছে আছে। প্রতারণায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় র্যাব। গ্রেফতার করে আইনে আওতায় আনতে পারবো। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। এডিসের বিস্তার রোধে চিপসের প্যাকেট, ডাবের খোসা কিনতে বরাদ্দ 25 লাখ টাকা। এবার ডেঙ্গু প্রজনন রোধে অভিনব কায়দায় মাঠে নেমেছে উত্তর সিটি কর্পোরেশন। 27 এপ্রিলের পর এডিসের লার্ভা মিললেই জেল জরিমানার হুঁশিয়ারি দিয়েছেন মেয়র। যেন হাট বসেছে, তবে এখানে পণ্য পরিত্যক্ত চিপসের খোসা, প্লাস্টিকের পাত্র, আর ক্রেতা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। আগেই ঘোষণা দেওয়া হয়েছে ডেঙ্গুবাহক এডিসের বিস্তার ঠেকাতে পানি জমে এমন পরিত্যক্ত পাত্র কিনবে ডিএনসিসি। মিরপুরের রূপনগর থেকে সেই অভিযানের শুরু।
সোমবার সকালে রাজধানীর মিরপুরে ডেঙ্গু জনসচেতনতা প্রচার অভিযানের উদ্বোধন করেন উত্তর সিটির মেয়র। এডিসের প্রজনন রোধে পানি জমতে পারে এমন আবর্জনা কিনতে 25 লাখ টাকা বরাদ্দ দিয়েছে কর্তৃপক্ষ। আপাতত কেবল সতর্ক করা হলেও 27 এপ্রিলের পর থেকে বাসাবাড়ি বা প্রতিষ্ঠানে লার্ভা পেলেই মামলা, জেল জরিমানা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। 27 তারিখ থেকে যেই বাসায়, যেই অফিসে, যেই জায়গায় আমরা লার্ভা পাবো তাদেরকে ফাইন, জেল এবং জরিমানা করা হবে। গভর্নমেন্ট অফিসেও যদি আমি পাই তার বিরুদ্ধে মামলা হবে। এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে নগরবাসী বলছেন, এডিসের প্রজনন রোধে সাধারণ মানুষের সচেতনতাও জরুরি। আসলে টাকাটা ফ্যাক্ট না, এটা তো আমাদের নিজেদের নিরাপত্তার জন্যই আমরা করছি। যদি ময়লাই না থাকে তাহলে ডেঙ্গুটা তো আসার কথাই না। আশেপাশে যারা আছে তাদেরকে বোঝানো, বলা, এগুলা করলে হয়তো দেখা যাচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, তদারকি বাড়ানো না গেলে কোনো উদ্যোগই সফল হবে না। ডেঙ্গু শনাক্তে ওয়ার্ডে ওয়ার্ডে পরীক্ষার ব্যবস্থা সহ ডেঙ্গু প্রতিরোধ কমিটি গঠনের পরামর্শ তাদের। বছর ডেঙ্গু গত বছরের তুলনায় বেশি হবে। মানুষ সচেতন, কিন্তু কেন জানি মানুষ সম্পৃক্ত হচ্ছে না। এই কার্যক্রমগুলি যদি আমরা চলমান রাখতে না পারি তখন কিন্তু আমাদের এই ফলাফলটা আসবে না। নাগরিক সচেতনতা ও কর্তৃপক্ষের যথাযথ উদ্যোগ নিলে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়কে বাদ দিয়ে ৭১-এর মুক্তিযুদ্ধের ইতিহাস অসম্পূর্ণ বলে মন্তব্য করেছেন সম্প্রীতির বাংলাদেশের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়। মুক্তিযুদ্ধ ও মুজিবনগর সরকার নিয়ে যথেষ্ট গবেষণা হয়নি বলেও মনে করেন তিনি। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর.সি. মজুমদার অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় মুক্তিযুদ্ধ, মুজিবনগর সরকার ও সম্প্রীতির বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর সীতেশ চন্দ্র বলেন যে অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন বঙ্গবন্ধু দেখেছিলেন, সেই স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। যুদ্ধের অস্ত্র না কিনে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অর্থ ব্যয় করলে রক্ষা পেত বিশ্ব। ন্যাপ এক্সপোতে প্রধানমন্ত্রী। নিজস্ব সম্পদ নিয়েই লড়ছে বাংলাদেশ। এবং দুদিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় কাতারের আমির। বিমানবন্দরে লাল গালিচা সংবর্ধনা, জ্বালানি তেল কিনতে হবে আলোচনা, বন্দি বিনিময় সহ হবে ৬টি চুক্তি ও ৫টি সমঝোতা। এই ছিল সময় সংবাদে। বাংলার সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী জান্নাতুল সাদিয়া। ধন্যবাদ ইনান। বাংলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।